শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। ইউরোপের বাজারে দিন দিন বাড়ছে তৈরি পোশাক রপ্তানি। গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 58% বেশি। ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের সর্বশেষ তথ্য বলছে 2015 সালে সেখানে বাংলাদেশ থেকে ইউইউতে পোশাক রপ্তানি হয়েছিল 11.54 বিলিয়ন ইউরো মূল্যের। 2024 সালে তা দাঁড়িয়েছে 18.28 বিলিয়ন ইউরোতে। অন্যদিকে ইউরোপের সামগ্রিক পোশাক আমদানি একই সময়ে বেড়েছে মাত্র 20.47%। এই প্রবণতা বলছে ইউরোপে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েছে এবং দেশটি ক্রমশ গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠছে। দর্শক, বিশ্ববাজারে বাংলাদেশের যে তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে আমরা দেখলাম যে রপ্তানি বেড়েছে প্রায় 58%। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেখানে শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, যুক্তরাষ্ট্রের বাজার থেকে শুরু করে সামগ্রিক বাজার ব্যবস্থা এবং সেখানে রপ্তানির চিত্র, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম। আসিফ ইব্রাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি আমাদের রিপোর্টটিতে দেখছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 58%। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। এটা অবশ্যই একটা পজিটিভ নিউজ, কারণ আমরা যেহেতু আমরা এখন অনেক ডিবেট করছি সামনে আমাদের আসন্ন এলডিসি গ্রাজুয়েশন নিয়ে, এছাড়াও বিশ্বে সামগ্রিক সাপ্লাই চেনে যে ধরনের একটা অস্থিরতা আমরা দেখছি বৈশ্বিক বিভিন্ন কারণে। আমরা জানি যে ইউরোপে একটা যুদ্ধ চলমান আছে রাশিয়ার সঙ্গে, ইউক্রেনের, এবং অন্যান্য জায়গাতেও যে সমস্ত জায়গায় আমাদের তৈরি পোশাক রপ্তানি হয়, সেই সমস্ত জায়গাতেও কিছু জিওপলিটিক্যাল বলতে পারেন যে ডিস্টারবেন্সেস চলছে। এই কনটেক্সটে আপনার এই যে আমাদের এক্সপোর্টটা ইনক্রিজ করলো, আমি মনে করি দিস ইজ আ গুড ইন্ডিকেটর ফর আওয়ার ওভারঅল ইকোনমি। এছাড়াও ইউরোপ ছাড়াও আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে আমি মনে করি এই ফিগারটা আরো বেশি ইম্পর্টেন্স আমাদের দেওয়া উচিত, কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা সকলেই জানি যে ট্যারিফ সংক্রান্ত একটা বিষয় চলছে। যে সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে, বিশেষ করে আমাদের প্রতিযোগী যে সমস্ত দেশগুলো আছে, তাদের তুলনায় আমাদের বর্তমান অবস্থানটা কি সেটা পর্যালোচনা করলে সেখানেও আমরা দেখব যে একটা পজিটিভ ইন্ডিকেটর সেখানে আছে। আমি যদি জুলাই 2024-এর হিসাব ধরি, সেই সময় আমাদের তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছিল 695.28 মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু এই জুলাই 2025-এ আমাদের রপ্তানি হয়েছে 729.86 মার্কিন ডলার, যেটা প্রায় 4.97% ইনক্রিজ করেছে। এছাড়া আপনি যদি জানুয়ারি টু জুলাই 2024-এর তুলনায় জানুয়ারি টু জুলাই 2025 তুলনা করেন, সেখানেও আপনি দেখবেন যে জানুয়ারি টু জুলাই 2024-এ আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল 4094.95 মিলিয়ন ডলার। সেই জায়গাতে জানুয়ারি টু জুলাই 2025-এ আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 4089.82 মার্কিন ডলার। আপনি যদি প্রবৃদ্ধির শতাংশ হিসেবে বিবেচনা করেন, প্রায় 21.66% আমাদের প্রবৃদ্ধি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সুতরাং আপনি যে রিপোর্টে দেখালেন যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের রপ্তানি ইনক্রিজ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফিগারগুলো আমি মনে করি আমাদের জন্য একটা ভালো ইন্ডিকেটর যে অ্যাটলিস্ট রপ্তানিটা যেটা শ্লথ হয়ে গিয়েছিল সেটা আবার একটা ট্র্যাকে ফিরেছে। এবং আমরা যদি
এই মোমেন্টামটা ধরে রাখতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের রপ্তানি থেকে আমাদের যে বৈদেশিক আয় সেটা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, যেটা সামগ্রিকভাবে আমাদের যে ম্যাক্রো ইকোনমি আছে, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে ক্রাইসিসটা ছিল গত বছরে, সেখান থেকে আমরা অনেক অনেক ক্ষেত্রেই প্রায় 30 বিলিয়নের কাছাকাছি এখন চলে এসছে। রপ্তানিতে যদি এই অব্যাহত প্রবৃদ্ধি বজায় থাকে, তাহলে সেটা আমি মনে করি আমাদের রিজার্ভেও একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে। জনাব ইব্রাহিম, আপনি তো বলছিলেন যে আমাদের যে রপ্তানি গ্রোথ বেড়েছে, কিন্তু এখানে পেছনের বিষয়টি কি? মানে বাংলাদেশের প্রতি বিশ্ববাজারের বা বিশ্ব বাণিজ্যের যে যারা ক্রেতা প্রতিষ্ঠান আছে, তারা কেন আস্থা রাখছে? এখানে কি আমাদের পোশাক কারখানাগুলোর মানসম্পন্ন অবস্থান, তারপরে পোশাকের মান, কোন বিবেচনা আসলে আমরা এই বাজারে আমাদের অবস্থাটা শক্তিশালী অবস্থানে দিকে যাচ্ছে বলে মনে করেন? না, এখানে দুটো বিষয় কাজ করছে। প্রথমত অবশ্যই আমাদের যে অগ্রগতিগুলো আমরা সাধন করেছি, আমরা বিশ্বের সর্বাধিক পরিবেশ বান্ধব কারখানা আমরা গর্ব করে বলতে পারি এখন আমাদের বাংলাদেশে, যেটাকে সবুজ ফ্যাক্টরি বলা হয়। এছাড়া বাজার বৈচিত্র্যেও আমরা অনেক কাজ করেছি। ইউরোপ আমেরিকার পাশাপাশি আপনার জাপান, দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকার বাজারেও কিন্তু ধীরে ধীরে আমাদের তৈরি পোশাক প্রবেশ করছে। আমাদের প্রতিযোগী দেশ যেটা আছে, মূলত আমরা সকলেই জানি, যারা শুনছেন তাদের অবগতির জন্য আমি বলতে চাই যে বিশ্বের সর্ববৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। এবং চীনের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা, আপনি বলতে পারেন, ট্রেড সর্ট অফ ওয়ার বলবো না, বাট কিছুটা একটা আনকমফোর্টেবল পজিশনে তারা আছে রিগার্ডিং দ্য ট্যারিফ এবং অল দ্যাট। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ক্রেতারা আছেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা বড় বড় ক্রেতা আছেন, তারা তাদের যে রিস্কটা সেটা স্প্রেড আউট করতে চান, এবং সে কারণেই চায়না থেকে ওভার ডিপেন্ডেন্সটা কিছু কমিয়ে তারা আমাদের যে সমস্ত অল্টারনেটিভ ডেস্টিনেশন আছে চায়না প্লাস ওয়ান, সেখানে তারা তাদের প্রোডাক্টগুলো অর্ডারগুলো প্লেস করার জন্য তারা চেষ্টা চলছেন। সেটাও এখানে একটা বিষয় হিসেবে কাজ করেছে। সুতরাং সামগ্রিকভাবে অল দিস ইন্ডিকেটরস একসঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলেই হয়তো এই অ্যাসেসমেন্টটা যেটা আপনার রিপোর্টে আসলো এবং আমি যেটা বললাম, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসএ তে আমাদের ইনক্রিজ অফ এক্সপোর্টস, সেটা আমাদের একটা পজিটিভ ইন্ডিকেটর দেয়। তবে আমাদের চ্যালেঞ্জও প্রচুর আছে। আমাদের যে রপ্তানি হয়েছে সেটা সার্টেনলি ভেরি পজিটিভ, কিন্তু আমাদের এখনো লজিস্টিক্স খাতে আমাদের এখনো অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। বিশেষ করে পণ্য আপনার খালাসের ক্ষেত্রে, পণ্য রপ্তানির ক্ষেত্রে যে আমাদের সময়টা লাগে, সেটা আমাদের আরো কমিয়ে নিয়ে আসা উচিত। কারণ আমাদের যে বর্তমান ট্রেড ফ্যাসিলিটেশন অবকাঠামো আছে, সেটা কিন্তু এই যে পরিমাণ আমাদের দেশে আমদানি এবং রপ্তানি হয়, আমাদের মূল বন্দর তো চট্টগ্রাম বন্দর, সেটার সক্ষমতাটাকে কিন্তু পুরোপুরি ইউটিলাইজ করে পরে দেখা যায় যে ইট ইজ মেবি নট এনাফ। এক্ষেত্রে আমাদের আরো ট্রেনের প্রয়োজনীয়তা পড়বে। আমাদের অফ ডকে যে সমস্ত ফেসিলিটিস গুলো আছে, সেই ফেসিলিটিস গুলো আমাদের বাড়াতে হবে। এই সমস্ত, এবং বিশেষ করে আপনার ঢাকা থেকে চট্টগ্রামে পণ্য পরিবহনের ক্ষেত্রে যদি আমরা নৌপথকে ঠিক মতো ব্যবহার করতে পারতাম, তাহলে হয়তো কিছুটা হলেও আমরা লিড টাইম কমাতে পারতাম। ওভার ডিপেন্ডেন্স অন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকেও কিছু কমিয়ে আনা যেত। এই সমস্ত বিষয় আমি মনে করি যদি সরকার মনোনিবেশ করেন, তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের এই কম্পিটিটিভনেস এবং আমাদের এফিসিয়েন্সিটা আমরা আরো বাড়াতে পারবো। যে এলডিসি গ্রাজুয়েশন, সরকারের পরিকল্পনা বা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মনে হচ্ছে যে 2026 সালের নভেম্বরে 24 তারিখে এলডিসি গ্রাজুয়েশনের যাবে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে তো আরেকটি চ্যালেঞ্জ রয়েছে, আপনার কি প্রস্তুত কিনা এই ক্ষেত্রে? দেখুন, এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছেন কিনা নীতিগতভাবে অ্যাবসলিউটলি 100% সেই বিষয়ে আমরা প্রাইভেট সেক্টরে যারা, আমরা এখনো পর্যন্ত পুরোপুরি জানি না। তবে প্রাইভেট সেক্টরে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে বিগত প্রায় 2 মাস ধরে
বাংলাদেশের সমস্ত যারা ইম্পর্টেন্ট বাণিজ্য সংগঠনগুলো আছে, চেম্বার্স এবং অ্যাসোসিয়েশনস, তারা অনেকগুলো সভা করেছে, সেমিনার করেছে। সেখানে আমাদের যারা নীতি প্রণেতা আছেন সরকারি উচ্চ মহলে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদেরকে আমরা তথ্য উপাত্তের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছি যে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা সমীচীন হবে না, এবং সমস্ত ব্যবসায়ী সম্প্রদায়ই একমত যে অন্তত মিনিমাম 3 বছর থেকে 5 বছরের একটা সময় যেন আমরা চাই এক্সটেনশনের জন্য, যাতে করে আমাদের এই ট্রানজিশনটা আমরা ইজিলি করতে পারি এবং এটার যে চাপটা অর্থনীতির উপরে যেন একটা চাপ যেন না আসে। আমাদের মনে রাখতে হবে যে 2024 সালের পর থেকে আমরা কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটা দৃষ্টিভঙ্গি নিয়েই এগোচ্ছি, এবং যে সূত্রে আমি আপনাকে বললাম, বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। এছাড়াও আপনার বিনিয়োগও তো আমাদের বাড়াতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে যেটুকু আমাদের আশা ছিল, দেশীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ, এটা স্বীকার করতে হবে যে সেই অনুপাতে আমরা সেখানে এখনো যেতে পারিনি। কিন্তু সেখানে যদি আমরা যেতে চাই এবং এই মুহূর্তে যদি আমরা এলডিসি গ্রাজুয়েশন করে ফেলি এবং সেটার একটা শক ইম্প্যাক্ট যদি চলে আসে, দেখা গেল যে হয়তো অর্ডারের পরিমাণ কমে গেল কিংবা অন্য কিছু ইস্যু হলো, তো সেটা সেই জায়গাটা ব্যালেন্স করার জন্য এই প্রাইভেট সেক্টর মনে করে যে কিছুটা যদি আমরা সময় পাই, এটা আমাদের একটা ব্রিদিং স্পেস দেবে এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করার জন্য, নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করার জন্য। সেটাই হচ্ছে ব্যক্তি খাতের অভিমত। আসিফ, এবং আশা করি সরকার আমাদের যে তথ্য উপাত্ত আমরা দিয়েছি সেটা তারা বিবেচনা করবেন তাদের সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বে। জনাব আসিফ, একটা বিষয়ে আমরা জানতে পেরেছি যে রপ্তানি আয় বৃদ্ধি এবং বহুমুখীকরণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্রান্টের বিপরীতে সাময়িক শুল্ক মুক্ত বন্ড সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমরা রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে সবসময় বলে এসেছি যে তৈরি পোশাক শিল্পে যে ব্যাক টু ব্যাক এলসি ফ্যাসিলিটি এবং বন্ডেড ওয়্যারআউট ফ্যাসিলিটি প্রথম থেকে দেওয়া হয়েছিল এবং যে কারণে এই শিল্পের প্রবৃদ্ধিটা হয়েছে, একই ফ্যাসিলিটি অন্যান্য যে সমস্ত সম্ভাবনাময় আমাদের সেক্টর আছে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের দেওয়া উচিত। আমাদের কিন্তু বেশ কিছু সম্ভাবনাময় সেক্টর আছে। আমরা জানি যে আমরা জাহাজ নির্মাণ শিল্পে আমরা ভালো এগিয়ে যেতে পারি। আমাদের লক্ষ্য বছরে প্রায় $4 বিলিয়ন কিন্তু এই সেক্টর থেকে আসতে পারে। এবং আমরা শুনেছি যে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে একাধিক আধুনিক শিপইয়ার্ডের প্রজেক্টের প্রস্তাবনা নিয়ে উদ্যোক্তারা এগোচ্ছেন। ছোট এবং মাঝারি আকারের জাহাজের কিন্তু আন্তর্জাতিক বাজারে একটা ডিমান্ড সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের একটা সুবিধা, আমাদের একটা অপরচুনিটি আছে এই সেক্টরে বিনিয়োগ করার জন্য। এছাড়াও আমাদের দেশ হচ্ছে একটা এখনো আপনি বলতে পারেন যে এগ্রিকালচার ডিপেন্ডেন্ট একটা কৃষিভিত্তিক একটা অর্থনীতি আমাদের আছে, এবং আমরা চাচ্ছি যে আমাদের কৃষিজাত পণ্য আমাদের কৃষকরা মাঠে উৎপাদন করেন অনেক কষ্ট করে, সেটার ভ্যালু এডিশন যেন আমরা বাড়াতে পারি এবং সেজন্য প্রক্রিয়াজাত আপনার ফল, সবজি, মাছ এগুলোর ডিমান্ডও কিন্তু মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বাজারে যাচ্ছে। এবং এক্ষেত্রে যেহেতু আমরা একটা মুসলিম দেশ এবং হালাল আপনার ফুডের একটা ইন্টারন্যাশনাল ডিমান্ডও আছে, আমি মনে করি হালাল ফুডের ক্ষেত্রেও মালয়েশিয়া কিন্তু প্রচুর এই জায়গাতে সাকসেসফুল হয়েছে। আমরা সেটা যদি ফলো করে আমাদের এই অ্যাগ্রো প্রসেসিং এর মাধ্যমে হালাল সার্টিফাইড আমরা খাদ্য যদি রপ্তানি করতে পারি বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলোতে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা সম্ভাবনা থাকবে রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টরেও আমি মনে করি আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার বাজারে আমাদের পণ্য আস্তে আস্তে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে আমরা বায়োটেক এবং ভ্যাকসিন উৎপাদনে আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে আমরা যদি সেই পসিবিলিটি গুলো আমরা এক্সপ্লোর করি। তথ্য প্রযুক্তি এবং একটা সেক্টর, সে জায়গাতেও আমি মনে করি আমাদের উন্নয়ন অনেক সাধন করা প্রয়োজন। আউটসোর্সিং, ফিনটেক, সফটওয়্যার এক্সপোর্ট, এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের যে সমস্ত প্রতিভাবান মেধাবী তরুণরা আছেন, আমরা জানি যে তারা প্রচুর পরিমাণে তারা যে বাইরে যেটাকে বলে ওডেস্ক এবং অন্যান্য
ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে তারা ঘরে বসে কাজ করেন এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা দেশের জন্য অর্জন করছেন। এই জায়গাতেও আমি মনে করি আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। অবকাঠামোগত এবং জ্বালানি ক্ষেত্রেও আমাদের বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো আরো সম্প্রসারণ করা যায় এবং ওয়াই নট প্রডিউস সোলার প্যানেল অলসো। বাংলাদেশে আমরা কেন বাইরের থেকে সোলার প্যানেল আমদানি করবো? আমাদের যথেষ্ট সক্ষমতা আছে এই সমস্ত ইনভার্টার গুলো, সোলার প্যানেল গুলো যদি আমরা বাংলাদেশে প্রস্তুত করি তাহলে আমাদের রিনিউয়েবলের ক্ষেত্রেও আমরা একটা সুন্দর ভূমিকা রাখতে পারবো। জনাব আসিফ, আরেকটা বিষয় একটু যদি আপনার সাথে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আমাদের অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে কাস্টমস অনেক জটিলতা রয়ে গেছে এখনো। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন যে যৌক্তিক ও বিনিয়োগ বান্ধব সুবিধা প্রদানের পাশাপাশি বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে নিজস্ব মূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট ও পোস্ট ক্লিয়ারেন্স অডিটের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই বিষয়টি যদি হয় তাহলে আসলে রপ্তানির ক্ষেত্রে গতি আর কতটা আসবে বলে মনে করেন? আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়ের এই বক্তব্যকে স্বাগত জানাই। আমরা দেখেছি যে এনবিআর এর যে অস্থিরতা ছিল সেটা আস্তে আস্তে কেটে উঠছে এবং ব্যবসা বান্ধব একটা এনবিআর করার জন্য এই সমস্ত উদ্যোগগুলো নেওয়া অত্যন্ত প্রয়োজন। এখন আমি মনে করি এনবিআর এর সঙ্গে ব্যক্তি খাতের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা একসঙ্গে বসে একটা পজিটিভ মাইন্ড ফ্রেমে কাজ করি তাহলে এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। কিছু কিছু উদাহরণ অলরেডি আমরা দেখেছি। আমাদের যে বর্তমান যে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বিজিএমই এর সঙ্গে এনবিআর এর বেশ কিছু ভালো আউটকাম এসছে মিটিং এর মাধ্যমে। একটা অনেক বড় একটা সমস্যা বহুদিনের ছিল এইচএস কোড সংক্রান্ত, সেই জায়গাতে একটা পজিটিভ আউটকাম এসছে আলোচনার মাধ্যমে। সুতরাং আমরা যদি একসঙ্গে বসে এই সমাধানগুলো করার চেষ্টা করি, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে চেয়ারম্যান মহোদয় যেটা বললেন, একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি আমরা দুই পক্ষই আগাই তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব এবং রেভিনিউ কিন্তু বাড়ার সম্ভাবনা সেই জায়গায় আছে। জাস্ট ম্যাটার হচ্ছে জিনিসটাকে যেন আমরা ট্রান্সপারেন্ট করতে পারি, স্মুথ করতে পারি, যাতে করে বিজনেস কমিউনিটির হয়রানিটা কম হয়। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই সমস্ত লক্ষ্য যদি আমরা ঠিকমতো অর্জন করতে পারি তাহলে আমাদের ওভারঅল ইকোনমিতে যে গ্রোথ ট্র্যাজেক্টরি আমাদের কাম্য সেই জায়গায় আমরা যেতে পারবো বলে আমি আশা করি। যারা আসিফ ইব্রাহিম, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বিজিএমই থেকে সম্প্রতি বলা হয়েছে যে ব্যাংকিং সমস্যার কারণে প্রায় 400 পোশাক কারখানা উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বা হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আপনি জানেন কিনা বা এটি আসলে কারণটি কি, মানে ব্যাংকিং জটিলতাগুলো আসলে কি হচ্ছে সেখানে? হ্যাঁ, ব্যাংকিং জটিলতা আপনি ভালোই প্রশ্ন করেছেন। আমার অবশ্যই জানা উচিত, কারণ আমাকে বিজিএমই স্ট্যান্ডিং কমিটি অন এক্সিট পলিসি সেটার দায়িত্ব দিয়েছেন বিজিএমই সভাপতি জনাব মাহমুদ হাসান খান এবং পরিচালনা পর্ষদ। সুতরাং এই বিষয়ে আমরা কয়েকদিন আগেই একটা বড় মিটিং করেছি বিজিএমইতে, প্রায় 70 জন সদস্য সেখানে এসেছিলেন এবং সামগ্রিকভাবে যেটা আমরা তাদের সমস্যাগুলো শুনেছি সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু দে আর নন উইলফুল ডিফল্টার্স, মানে তারা পারিপার্শ্বিক সমস্যার কারণে হয়তো ক্রেতা অর্ডার ক্যান্সেল করেছে কিংবা যেই জায়গা থেকে পেমেন্ট আসার কথা ছিল সেই জায়গা থেকে পেমেন্ট আসেনি। অনেক কিন্তু যারা ডাইরেক্ট ক্রেতার মাধ্যমে কাজ করেন না কিংবা বিভিন্ন এজেন্টের মাধ্যমে কাজ করেন, অনেক ক্ষেত্রে এই সমস্ত জালিয়াতির শিকার হয়ে যারা ভিক্টিমাইজ হয়েছেন এবং যারা চাচ্ছেন যে আবার যেন পুনরায় ফ্যাক্টরিটা চালু করা যায়, সেই ক্ষেত্রে ব্যাংকের সহযোগিতাটা অত্যন্ত প্রয়োজন এবং সময় দেওয়াটা একটা প্রয়োজন। ধরেন যদি 3 থেকে 5 বছর মেয়াদি একটা সময় দেওয়া হয় এবং কিছু স্টার্ট আপ ফান্ড দেওয়া হয় যে টাকাগুলো আটকে গেছে, সেখান থেকে কিছু যদি তাদেরকে দেওয়া হয় যে ঠিক আছে আপনারা কারখানাগুলো আবার আস্তে আস্তে চালু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার এই অচল কারখানাগুলোকে আস্তে আস্তে সচল করার একটা কার্যকরী পদক্ষেপ আমরা নিতে পারি। এখানেও এই ব্যাংকের সহযোগিতা আমাদের প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও বেশ কিছু
মিটিং হয়েছে গভর্নর মহোদয়ের সঙ্গে, আমাদের সভাপতি এবং আমাদের ভাইস প্রেসিডেন্টরা গিয়েছিলেন, এবং সেখানেও আমরা আশা করছি যে ওখান থেকে কিছু ডিরেকশন আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। এই সমস্ত কেসগুলো যেগুলো আছে, যেগুলোর মেরিট আছে, যারা নন উইলফুল, যাদের এই লোনগুলো হয়ে গেছে, তাদেরকে যেন একটা সহায়তার রাস্তা যেন দেওয়া হয়, যাতে করে তারা আবার ব্যবসায় ফিরতে পারে। এই লক্ষ্যেই আমাদের আমরা কাজ করার জন্য। জনাব আসিফ, এখানে তো আপনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে খেলাফি ঋণ নীতিমালার যে মেয়াদ 3 বছর আছে, সেটি 10 বছর উন্নতি করার প্রস্তাব আপনারা করেছেন। এটি কি বাংলাদেশ ব্যাংকে করা সম্ভব কিনা? সময়টা যেন কিছু বাড়ানো যায়। সময়টা বাড়ানো গেলে তারা একটা ব্রিদিং স্পেস পাবেন, এবং আস্তে আস্তে শুনেন, বিষয়টা হচ্ছে যখন আপনি কারখানা মেশিন ঘুরতে থাকবে, তখন কিন্তু অল দিস প্রবলেমস আস্তে আস্তে ওভারকাম করা সম্ভব। আপনাকে ফ্যাক্টরি চালু করতে হবে, এবং ফ্যাক্টরি যদি আপনি চালু করেন, তাহলে এই সমস্ত পেন্ডিং যে সমস্ত আপনার সমস্যাগুলো আছে, যে সমস্ত আউটস্ট্যান্ডিং গুলো আছে, সেগুলো আস্তে আস্তে পরিশোধ করা সম্ভব। আমি তো বলেছি মেরিটটা বুঝতে হবে, কেসের মেরিটটা বুঝে সেই ক্ষেত্রে উদ্যোক্তাকে যদি আমরা সহায়তা দিতে পারি, তাহলে এটা ওভারকাম করা সম্ভব, এবং এতে করে কর্মসংস্থানও আমরা আরো বৃদ্ধি করতে পারবো বলে আশা করি। কারণ যখন কারখানা বন্ধ হয়ে যায়, সেটা কর্মসংস্থানের উপরেও একটা চাপ পড়ে। আমাদের দেশে প্রচুর পরিমাণ যারা কর্মসংস্থানের বাজারে আসেন, তাদেরকে তো আমাদের প্রোভাইড করতে হবে, এবং আমরা সামগ্রিকভাবে চাচ্ছি যেন সকলে যেন এই সেক্টরের মাধ্যমে তারা ভালোভাবে একটা চাকরির একটা জায়গা পান, এবং যেন অর্থনীতির ক্ষেত্রে এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সকলে মিলে যেন একসঙ্গে আমরা কাজ করতে পারি। আপনারা তো সেই মিটিংয়ে এটাও বলেছেন যে নিয়ম বহির্ভূত কারণে ফোর্সড লোনের শিকার হয়ে অনেক প্রতিষ্ঠানের চেক ডিজঅনার বা অর্থ ঋণ মামলার মতো জটিলতার শিকার হচ্ছে। এই বিষয়টাও আপনাদের সেই আলোচনায় ছিল, এটি যদি একটু পরিষ্কার করতেন। হ্যাঁ, এখানে যেটাই বললাম, যে সমস্ত কারখানাগুলো চেক ডিজঅনারের কারণে ভিক্টিমাইজড হয়েছেন, সেই সমস্ত জায়গাগুলোতে যেন কেস টু কেস বেসিসে যেন মেরিটের উপর ভিত্তি করে দেখা হয়, যেন তাদেরকে যেন আমরা কিছুটা হলেও রিলিফ দিতে পারি, সেই বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টা হচ্ছে যে জিনিসটা তো একটা আলোচনার টেবিলে আনতে হবে, মানে এটা যদি আমরা ফেলে রাখি, তাহলে তো আমরা সমাধানের দিকে যেতে পারবো না। এগেইন আপনাকে কেসের মেরিটটা বুঝতে হবে, দরকার পড়লে ফিজিক্যাল ইন্সপেকশন করে গিয়ে ফ্যাক্টরিতে কি অবস্থা, তাদের সম্ভাবনা কি, তারা কি আবার পুনরায় প্রোডাকশনে যেতে পারবে কিনা, তাদের সেই বিনিয়োগগুলো করা হয়েছে কিনা, কমপ্লায়েন্সের সমস্ত বিষয় নিয়ে সামগ্রিকভাবে একটা পজিটিভ আউটলুক নিয়ে যদি আমরা সকলে এগোই, তাহলে আমি মনে করি এই সমস্যাগুলো ওভারকাম করা সম্ভব। যে আপনারা বলছেন যে সহনশীল এক্সিট নীতিমালা প্রণয়নের কথা, এটি হলে আসলে ব্যবসায়ীদের জন্য কি সুবিধা হবে? এটি বিজিএমইএর নির্বাচনে যারা এখন দায়িত্বে আছে, তারাও কিন্তু এই কথাটা বলেছিলেন তাদের ইশতেহারে। এই বিষয়টি হলে পরে ব্যবসায়ীদের কি সুবিধা হবে বলে মনে করেন? দেখুন, উন্নত বিশ্বে কিন্তু এই ধরনের ব্যাংক্রাপসি প্রোটেকশন এর স্কোপ আছে। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোড দেখেন, সেখানে টাইটেল 11 নামে একটা কোড আছে, যেটাকে বলা হয় চ্যাপ্টার 11 ব্যাংক্রাপসি প্রোটেকশন। এই সমস্ত জায়গায় যদি আমরা একটা আইন নতুন করে প্রণয়ন করতে পারি, যারা নন উইলফুল, যারা ডিফল্টার্স, পারিপার্শ্বিক কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন অবস্টাকেলের কারণে যদি তারা ডিফল্ট হয়ে যান এবং তারা কারখানাটা না চালাতে পারেন ভবিষ্যতে, তারা যেন একটা গ্রেসফুল এক্সিট নিতে পারেন, সেই ক্ষেত্রে একটা আইন প্রণয়ন করা জড়িত। এই ক্ষেত্রে এই সমস্ত কারখানাগুলোর যা প্রপার্টিজ আছে, সেটা একটা অ্যাসেসমেন্ট করে বিভিন্ন যারা ক্রেডিটার আছে তাদের সঙ্গে বসে একটা কি ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সেটেলমেন্টের মাধ্যমে যেন গ্রেসফুল একটা এক্সিট নেওয়া যায়, সেই ধরনের একটা আইনের। জনাব আসিফ, আমরা আলোচনার শেষের দিকে আপনার কাছ থেকে একেবারে ছোট্ট করে লাস্ট একটি প্রশ্ন রাখতে চাই। দেশের যে অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তা দিচ্ছে, বিশেষ করে বড় রপ্তানিকারকদের জন্য, সেটি আপনারা দাবি করেছেন যে মধ্যম শ্রেণীর বা
ছোট যারা তাদেরকেও একই সুবিধাটা দেওয়ার জন্য এই জায়গাটাতে আপনাদের সুপারিশটা কি ছিল? না, আমরা তো সবসময় দেখেছি যে এসএমইরা সবসময় কিন্তু এই সামগ্রিক প্রেক্ষাপটে কিছুটা বঞ্চিত ছিল। এসএমইদের তো অনেক সমস্যা। তারা হচ্ছে এক নম্বর ফর্মাল একটা চ্যানেল তাদের খুব নেই যে যেখানে তারা অর্থায়ন পেতে পারে। তাদের অনেক ক্ষেত্রে হয়তো কোল্যাটারালের কিছু অসুবিধা হয়ে থাকতে পারে, কিন্তু তারাও তো আমাদের এই যে সামগ্রিক পাই সেটার একটা বিশাল অংশ। এসএমই যদি আমরা তাদের দিকে যদি আমরা নজর না দেই, তাহলে কিভাবে আমরা শুধু বড় শিল্প নিয়ে এগুলি তো আমাদের চলবে না, তাই না? আমাদের তাদের প্রবলেমস গুলো আমাদের বুঝতে হবে, এবং যে ফ্যাসিলিটিটা বড় শিল্পকে দেওয়া হচ্ছে সেই ফ্যাসিলিটিটা আমরা বলেছি যেন এসএমই কেও মেরিট বেস ভিত্তিতে যেন এক্সটেন্ড করা হয়। অনেক ধন্যবাদ জনাব আসিফ ইব্রাহিম আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন নিউ এজ গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম। আপনাকে রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে 24তম তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী। আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে বিশ্বের 37টি দেশের 1475টি কোম্পানি অংশ নিয়েছে। সেখানে আছেন সহকর্মী মরিয়ম আজিজ মরিন, যুক্ত হচ্ছি তার সাথে। মরিন, আপনি তো সেখানে আছেন, কি অবস্থা দেখছেন সেখানে? সবশেষ অবস্থা যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ রিয়াদ। সকাল থেকেই আমি এখানে রয়েছি এবং প্রদর্শনীটি সকাল 10টায় শুরু হয়েছে, মূল ফটক খুলে দেওয়া হয়েছে এবং চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনাকে যদি একটু বিস্তারিত জানাতে চাই, গতকাল এই প্রদর্শনীটির উদ্বোধন করা হয় এবং আপনি জানেন দেশের তৈরি পোশাক শিল্পের বেশিরভাগ কাঁচামাল কিন্তু বিদেশ থেকে আমদানি হয়, তাই এই খাতে পোশাকের সেলাই ছাড়া খুব কম মূল্য সংযোজন হয়। তবে এই ধরনের প্রদর্শনী এই খাতে সক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা। গতকাল যেহেতু উদ্বোধন হয়েছে, আয়োজকরা এসব কথাই বলেছিলেন এবং দেশে 24তম বারের মতো তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী শুরু হয়েছে, যা আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেটি আপনি বললেন। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে 37টি দেশের 1475টি কোম্পানি অংশ নিয়েছে। শেমস গ্লোবাল আসলে এই প্রদর্শনীটির আয়োজন করেছে, যেটি 13 সেপ্টেম্বর পর্যন্ত একদম সকাল 10টা থেকে শুরু হয়ে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং দেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতের শিল্পের আধুনিকায়ন এবং অটোমেশন, জ্বালানি সাশ্রয় এবং সময়ের আসলে সময় কমাতে এবং প্রযুক্তির ব্যবহারে প্রদর্শনীটি ভূমিকা রাখবে বলে আশা করছেন। এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় এই প্রদর্শনীটির আয়োজন করা হয়। ঢাকায় এবারের এই প্রদর্শনীতে যারা অংশ নিয়েছেন, আমরা এখানে এসে কথা বলে জেনেছি যে তারা আসলে অনেকটাই উৎসাহ নিয়ে এসেছেন যেন বাংলাদেশের যারা চীন থেকে এসেছেন, যে বাংলাদেশের যারা ক্রেতা রয়েছে তাদের সাথে একটি সংযোগ স্থাপন করতে পারেন। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচামাল তারা প্রদর্শন করছেন এবং বিভিন্ন ধরনের যেই কাঁচামালগুলো আছে, বোতাম, জিপার এবং বিভিন্ন ধরনের ফ্যাব্রিক্স, সবগুলোই কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে এবং তারা খুবই উৎসাহ নিয়ে প্রদর্শন করছেন সব জিনিসপত্র। এখানে যেমন দেশের বাইরের উদ্যোক্তারা রয়েছেন, এখানে দেশীয় যারা এই তৈরি পোশাক খাত নিয়ে, বস্ত্র নিয়ে কাজ করেন, তারাও কিন্তু রয়েছেন। রিয়াজ, এখান থেকে এ ছিল সর্বশেষ। ধন্যবাদ মরিন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এর সাথে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনীতি শক্তিশালী করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। সকালে রাজধানীতে বিএনপি আয়োজিত সংকট থেকে স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে গণতন্ত্র শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। বিগত সরকারের নানা অসঙ্গতি তুলে ধরে বক্তারা বলেন, জবাবদিহিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে গণতন্ত্রের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, কেবলমাত্র নির্বাচিত সরকারই পারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে। সোনার ইতিহাসে সবচেয়ে দাম, দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ থেকে
কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের সোনা ভরিতে বিক্রি হচ্ছে 1,85,947 টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর 21 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে 1,77,503 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,52,000 টাকা বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বিক্রি হচ্ছে 1,26,146 টাকায়। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের সবশেষ অবস্থা। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সরাসরি দেখে নিতে চাই এই মুহূর্তে বাজারের কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকেই ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 51 পয়েন্টে বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5,524 পয়েন্টে। ডিএসইএস ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি এই মুহূর্তে 9 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,198 পয়েন্টে। এবং ডিএস 30 ইন্ডেক্স যেটি, সেটি 21 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2,151 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 5,417 কোটি টাকা। 257টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 37টি কোম্পানির দাম এবং অপরিবর্তিত আছে 65টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এবার জানাবো মুদ্রাবাজারের আপডেট। মুদ্রাবাজার আমরা দেখে নিতে চাই এই মুহূর্তে মার্কিন ডলার ক্রয় হচ্ছে 122 টাকায়, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 137 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়। পাউন্ড 157 টাকায় ক্রয়, বিক্রি হচ্ছে 165 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 16 টাকায়। সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 32 টাকা 20 পয়সা। এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে দেখা যাচ্ছে 1,85,947 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,77,503 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,52,145 টাকা এবং সনাতন স্বর্ণের দাম রয়েছে 1,26,146 টাকা। এরপরে আছে রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি, সেটি দাম রয়েছে প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আমরা দেখতে পাচ্ছি 2,298 টাকা এবং সনাতন রূপার দাম প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। চাঁপাইনবাবগঞ্জে কমে গেছে পানের দাম। বর্তমানে 1 কিলো পানের দামে 1 পণ পান বিক্রি হচ্ছে। এতে হতাশায় ভুগছেন পান চাষিরা। বাজারে 1 কিলো পান বিক্রি হচ্ছে 5 টাকায়, আর চাঁপাইনবাবগঞ্জ সদরের যাদবপুর পানের হাটে পান বিক্রি হচ্ছে 1 পণ 5 টাকায়। এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় পান উৎপাদন বেশি হয়েছে বলে দরপতন ঘটেছে বলে মনে করেন কৃষি বিভাগ। মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন হাটে 1 পণ পান বিক্রি হচ্ছে মাত্র 5 টাকায়, যা 1 কিলোর দামের সমান। হঠাৎ পানের দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। তারা বলছেন এবার টানা 4 থেকে 5 মাস বৃষ্টিতে পান উৎপাদন বেড়েছে, তবে সেই তুলনায় বাজারে চাহিদা কম। এতে কমে গেছে পানের দাম, তাই উৎপাদন খরচ উঠাতে হিমশিম খাচ্ছেন তারা। 1 কিলোর পানের দাম হলো 5 টাকা, আর আমরা বেশি 80টা পান 5 টাকায়, তাহলে কিভাবে চলবো? ওই ছিল তো 150 টাকা পণ, হয়েছে 5 টাকা, 7 টাকা, 10 টাকা পণ, 15 টাকা পণ। 3 কোয়ালিটির পান তো 5 টাকা 1 টাকা পণও হয়েছে। সরকার যদি আমাদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া মানে বা চাহাচি দাবি দেওয়া করছে যদি কিছু দেয়, আমাদের জন্য উপকৃত হবে। আর ওই যে বাস কাঠ, একটা ঘরের পিছে প্রচুর খরচ, বাসের খরচটা সব থেকে বেশি। এদিকে এই কৃষি কর্মকর্তা জেলার বাইরে যেখানে দাম ভালো সেখানে পান বাজারজাত করতে চাষিদের পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে পানের কৃষকরা সঠিক বাজার মূল্য পাচ্ছে না, তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যাতে রপ্তানির যোগ্য এবং নিরাপদ পান উৎপাদন করে সেই ধরনের পরামর্শ দিচ্ছে। একই সাথে যারা পান রপ্তানির সাথে জড়িত আছে বা দেশের বিভিন্ন জায়গায় বিপণনের সাথে জড়িত আছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করে যাতে পানের বাজার মূল্য তার ঠিক হতে পারে। মূলত চাঁপাইনবাবগঞ্জ আম প্রধান এলাকা, তবে এই জেলায় স্বল্প পরিসরে পান চাষ হয়। জেলায় 2 হেক্টর জমিতে পান উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য নেয়া প্রকল্পই এখন জলাবদ্ধতার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন নিজস্ব কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়াই সিডিএ এই প্রকল্প হাতে নিয়েছে। ওয়াসার সুয়ারেজ সিস্টেমের ফিজিবিলিটি স্টাডির তথ্য নিয়েই চলছে কাজ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। চট্টগ্রামের নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে নেওয়া হয় হাজার কোটি টাকার প্রকল্প, কিন্তু সেই প্রকল্পই আজ নগরবাসীর জন্য হয়ে উঠছে নতুন দুর্ভোগের কারণ। বিশেষজ্ঞরা বলছেন নিজস্ব কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়াই ওয়াসার সুয়ারেজ সিস্টেমের ফিজিবিলিটি স্টাডির উপর নির্ভর করেই কাজ করছে সিডিএ। এটার আসলে আলাদা কোনো স্টাডি করা হয়নি, ফিজিবিলিটি স্টাডি করা হয়নি এই প্রকল্পের। এটা করা হয়েছে চট্টগ্রাম ওয়াসার একটা সিওরেসের একটা ফিজিবিলিটি স্টাডি থেকেই এই স্টাডিটা করা হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি কোনো রকমের এরকম স্টেক হোল্ডার কনসালটেশনের কোনো তথ্য পাইনি। তার মানে দুটোই প্রথম বিসমিল্লাহ গলত। অন্যদিকে সিডিও স্বীকার করেছে ওয়াসার স্টাডি থেকে কিছু তথ্য নেওয়া হলেও পুরোটা ব্যবহার করা হয়নি। সংস্থাটি দাবি করছে এই প্রকল্প মূলত তাদের কাজ নয়। তৎকালীন সরকার কেন জলাবদ্ধতা নিরসনের মতো জটিল দায়িত্ব সিডিএকে দিয়েছিল তা বোধগম্য নয় বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের মূল মাস্টার প্ল্যানটাও দেখেছি এবং ওয়াসার যে সুয়ারেজ মাস্টার প্ল্যান আছে ওইটা সহ সমন্বিতভাবে এবং টোটাল ডিটেল সার্ভে করে চট্টগ্রামের যে ভূপ্রাকৃতি আছে, কারণ ওয়াসার মাস্টার প্ল্যানটা আসলে 2016 সালে হয়েছে, এরপরে কিন্তু আমরা 18 সালে আমাদের প্রজেক্টটা পাস হয়েছে। সো এটা কারেন্ট ছিল, তো এইটা ধরে বেস লাইন ধরে আমরা কাজটা করেছি। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন এত বড় প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি না থাকা অস্বাভাবিক। শুধু জলাবদ্ধতা নিয়ে যদি ফিজিবিলিটি স্টাডি করত তাহলে নগরবাসী জলাবদ্ধতা বা জলজটের যে সংকটে আছে সেই সংকট সুনির্দিষ্টভাবে উঠে আসতো। শুধুমাত্র জলাবদ্ধতা নিয়ে যদি ফিজিবিলিটি স্টাডি করত তাহলে চট্টগ্রামবাসী যে জলাবদ্ধতার বা জলজটের আমরা যে সংকট আছি সেই সংকটটা সুনির্দিষ্টভাবে উঠে আসতো বলে আমি মনে করি। তাহলে আমাদের পুরো প্রক্রিয়াটা, পুরো কার্যক্রমটা সঠিকভাবে হচ্ছে কিনা তখন আমরা বুঝতে পারতাম। জলাবদ্ধতা নিরসনের নামে নেয়া এই প্রকল্প নিয়ে সমালোচনা বাড়ছে দিন দিন। নগরবাসী এখন অপেক্ষায় কবে তারা সত্যিকার অর্থে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। নরসিংদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে পেঁপের আবাদ। কম খরচে ভালো মূল্য পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। স্বাদে ও গুণে অনন্য নরসিংদীর পেঁপের চাহিদাও ভালো থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা বাগানে ভিড় করছেন। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করেছেন কৃষি বিভাগও। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রতিটি গাছেই ঝুলছে পেঁপে, এমন ফলন এসেছে দেখে মনে হবে পেঁপের ভারে গাছই নুয়ে পড়েছে। এমন চিত্র নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের। মাটি ও পরিবেশ ভালো হওয়ায় ফলনও ভালো আর কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন কৃষকদের আগ্রহ ও বাড়ছে পেঁপের আবাদে। প্রথম অবস্থা মনে হয় যে 50-60টা ধরে, হ্যাঁ, দ্বিতীয় অবস্থা মনে হয় আরো বেশি ধরে, কোনো কোনো গাছ মনে হয় যে 100 ধরে, 70-80টা এরকম ধরে। তেলিয়ে মনে করেন তো ব্যাপারী বেঙ্গালিও যায় 50 টাকা কেজি দেয়। বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। চাহিদা ভালো থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা বাগানে এসে পেঁপে সংগ্রহ করে থাকে। প্রতি কেজি পেঁপে পাইকারি বিক্রি করা হয় 60 টাকা কেজি দরে, যা শুধু সবজি নয় ফল হিসেবেও বিক্রি হয়ে থাকে। আফগানি ক্ষেত্রের মতন আসলে লাগাইছি 170 টাকা বেচছি 1 লাখ টাকা। কানি খেতে 300 গাছ লয়, বুঝছেন, প্রতি গাছ কানিতে 300-320টা গাছ লয়। 300 গাছ হলে যদি ভালো ফলন দেয় তাহলে 2.5-3 লক্ষ টাকা বিক্রি হয়। এই এলাকার মাটি ভালো এবং পেঁপে খাইতে খুব সুস্বাদু। এই পেঁপেটি বর্তমানে আমরা 60 টাকা কিলো পাইকারি বিক্রি করতেছি। আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে বলে জানায় কৃষি বিভাগ। কিভাবে চারা উৎপাদন করবে, তারপরে রোপণ করার ক্ষেত্রে তাদের রোপণের দূরত্ব সহ সব ধরনের টেকনোলজি আমরা কৃষকদেরকে তাদের একদম জমিতে যেই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকে। এই বছর নরসিংদীতে 556 হেক্টর জমিতে পেঁপের আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শীর্ষ ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসছে। কোম্পানিটির প্রধান পণ্য কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইউনিয়ন কিম। তার নেতৃত্বেই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা 30 কোটি ছাড়িয়েছিল। সেই সাথে বিজ্ঞাপন ভিত্তিক সাবস্ক্রিপশন প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ চালু হয়েছিল। আপাতত প্রধান প্রযুক্তি কর্মকর্তা এলিজাবেথ স্টোন অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব পালন করবেন। বর্তমানে বিজ্ঞাপন এবং
লাইভ ইভেন্টের মাধ্যমে আয় বাড়ানোর উপর জোর দিচ্ছে নেটফ্লিক্স। এমন সময়ে এই পদত্যাগ কোম্পানিটির ভবিষ্যৎ কৌশলের উপর কী প্রভাব ফেলবে তা নিয়েই আলোচনা চলছে। দর্শক, এই ছিল আজকের বিজনেস আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।